এই সংবাদ আলোচনার পরে আমি এবার এটার কিছু লুপহোল নিয়ে আলোচনা করব। আপনারা আমাকে দীর্ঘদিন ধরে চিনেন, আমি যদি মনে করি যে কোনো খবর অসত্য আমি সেটা প্রকাশ করি না। তো সাংবাদিক মনির হায়দারের এই ইনফরমেশনগুলো আমার কাছে সত্য বলে মনে হয়েছে। তিনি বলেছেন যে আজকে বাংলাদেশ সময় রাতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সেনাবাহিনীর ফরমেশন কমান্ডারদের সঙ্গে ভিডিও কলে একটা বৈঠক করেছেন, জুম মিটিং একটা বৈঠক করেছেন। জুম মিটিং হতে পারে, স্কাইপ মিটিং হতে পারে, মোট কথা ভিডিও কলে একটা মিটিং করেছেন এবং সেই মিটিং এ তিনি কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনাগুলো হচ্ছে, 1 নম্বর নির্দেশনা হচ্ছে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও। যদি দেখো শিক্ষার্থীরা অনিরাপদ, শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দাও। তার মানে শিক্ষার্থীদের নিরাপত্তা হচ্ছে টপ প্রায়োরিটি। সেনাবাহিনী রাস্তায় থাকবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য। এবং দ্বিতীয় হচ্ছে, যদি কেউ সাদা পোশাকে কোনো শিক্ষার্থীর উপর আক্রমণ করে তাহলে তা প্রতিহত করো। এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে প্রয়োজন হলে তোমরা ফায়ার করতে পারো, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আর 3 নম্বর হচ্ছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করো। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন ফরমেশন কমান্ডারদেরকে যে তোমরা এবং তোমাদের অধীনে যেসব সৈনিকরা আগামীকাল থাকবে রাজপথে, তোমাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং আপনারা দেখেছেন যে আজকে সেই সিরাজগঞ্জের এনায়েতপুরে 13 জন পুলিশ সদস্যের কে পিটিয়ে হত্যা করলো। সেই সব পুলিশ সদস্যের কাছে বন্দুক ছিল না, ছিল তো কোনো কিছু ছিল না, মানে হঠাৎ করে থানা আগুন ধরে তাদেরকে মেরে ফেললো। অনেকেই মনে করেন যে এই সিরাজগঞ্জের এনায়েতপুরে এই 13 পুলিশ সদস্যকে মারার পিছনে ওইখানে যে আওয়ামী লীগের যে একটা মনোনয়ন বঞ্চিত নেতা ছিল সে তার লোকজনকে দিয়ে আন্দোলনকারী সেজে এই কাণ্ডগুলো ঘটিয়ে পুলিশকে হত্যা করিয়ে নাম দিয়েছে আন্দোলনকারীদের। এটা তো আজকে সত্য। এবং আপনারা জানেন যে জাতির নাতি তথ্য বাবা সজীব ওয়াজেদ জয় তিনি আজকে একটা টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে। তিনি লিখেছেন সেখানে যে বিএনপি জামাতের সন্ত্রাসীরা তারা জঙ্গি, তারা হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ করতেছে, সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করতেছে। তাহলে অলরেডি কিন্তু এই কাজ শুরু হয়ে গিয়েছে। এবং শুধু কি তাই, এই আজকে এই 13-14 জন পুলিশ মেরে পুলিশের যাতে আন্দোলনকারীদের উপর একটা ঘৃণা হয় এটা রেজ করার চেষ্টা করতেছে। আগামীকালকে হয়তো সংখ্যালঘু সম্প্রদায়কে মেরে যাতে ভারত আন্দোলনকারীদের উপর ক্ষিপ্ত হয় এবং ভারত যাতে বাংলাদেশে আক্রমণ করে, সেই ভারতের একটা আগ্রাসনের সুযোগ শেখ হাসিনা তৈরি করে দিতে চায়। আরেকটা হচ্ছে প্রয়োজনে শেখ হাসিনা সেনাবাহিনীর কিছু সদস্যকে মেরে সেনাবাহিনী যাতে আন্দোলনকারীদের প্রতি ক্ষুব্ধ হয় এটাও করতে পারে। এই কারণে সেনাপ্রধান বলেছেন যে নিজের নিরাপত্তা নিশ্চিত করো। খুবই গুড ডিসিশন। 4 নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের চলার রাস্তা ক্লিয়ার করে রাখা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না করা হয়। 5 হচ্ছে হ্যামলেট বাহিনী শিক্ষার্থীদের উপর আক্রমণ করলে যেন ঠেকিয়ে দেওয়া হয় বা প্রতিহত করা হয়। 6 নম্বর খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি, এবং মনির হায়দার বলেছেন যে তিনি নাকি ঠিক এভাবেই বলেছেন, জীবনকে বাঁচাও, অবকাঠামো নয়। যে যখন তোমরা দেখবা যে একটা অবকাঠামো ধ্বংস হচ্ছে, যেমন গাড়ি পড়তেছে, বিল্ডিং আগুন লাগাইছে, পাশাপাশি শিক্ষার্থীরা বিপদে আছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নাই, তখন ওই শিক্ষার্থীদেরকে আগে বাঁচাও, জীবন আগে বাঁচাও, অবকাঠামো পরে। এটা একটা কঠিন কথা তিনি বলেছেন। এবং 7 নম্বরে বলেছেন যে কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কেউ হতাহত হলে তার চিকিৎসার ব্যবস্থা করো। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা শুনতেছেন না? শেখ হাসিনা তো এত ভালো মানুষ না। ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার কথা শুনতেন তাহলে তিনি এগুলো বলতে পারতেন না। কারণ গত 14 বছরে আমরা তো হাসিনাকে দেখেছি, হাসিনার কথাই হচ্ছে যে এরে মারো, ওরে ধরো, এরে এটা করো, এরে সেটা করো। তাহলে হঠাৎ করে ওয়াকারুজ্জামান এই কথা বলতেছেন, তার মানে কি ওয়াকারুজ্জামান হাসিনার কথা শুনতেছেন না? ওয়াকারুজ্জামান নিজেই সিদ্ধান্ত নিচ্ছেন বিবেক থেকে, অথবা তিনি তৃতীয় কোনো পক্ষের কথা শুনতেছেন? আর যদি তাই হয়ে থাকে যে তিনি শেখ হাসিনার কথা মানতেছেন না, তাহলে শেখ হাসিনা কেন তাকে কোনো বরখাস্ত করতেছেন না? কারণ শেখ হাসিনা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে সেনাবাহিনীর প্রধানকে বরখাস্ত করার অধিকার কিন্তু রাখেন। সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করতেছেন না, এটার একটা উত্তর হতে পারে যে বর্তমানে যে অস্থিরতা চলতেছে, বর্তমানে শেখ হাসিনার পায়ের নিচে যে মাটি একদম পুরো সরে গিয়েছে, এই অস্থিরতার কারণে শেখ হাসিনা এই মুহূর্তে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের প্রতি বিরক্ত হলেও কিন্তু তিনি এটা প্রকাশ করবেন না, তিনি একটু সময় নিবেন যাতে সুদিন ফিরে আসে এই কারণে। তবে সেই সুদিন শেখ হাসিনার জীবনে কোনোদিনই ফিরবে না, এটা আমার 100% বিশ্বাস করি আমি।
শেখ হাসিনা নাকি আগামীকাল চিন্তা করবে বিজিবি নামাতে, যেহেতু পুলিশ একদম ক্লান্ত পরিশ্রান্ত, পুলিশের আর কোনো ক্ষমতা নেই। আজকে আমি দেখেছি যে অনেক জায়গায় পুলিশ গুলি করেছে, যেগুলো ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশে গিয়েছে তারা গুলি করেছে, কিন্তু প্রায় জায়গায় কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। মানে আজকে যে 100 জন মারা গেছে, ঠিক আছে, 100 জনের ভিতরে কিন্তু আওয়ামী লীগের অনেক আছে, পুলিশ আছে। তো আন্দোলনকারী যারা মারা গেছে তারা কিন্তু বিশেষ করে ছাত্রলীগের গুলিতে মারা গেছে, পুলিশ ওইরকম গুলি চালায়নি, কম সংখ্যক চালিয়েছে। বিজিবি রাস্তায় নেমে জনগণের বুকে কতটুকু গুলি চালাবেন সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আমার মনে হয় তারাও সেটা করবেন না। আরেকটা সংবাদ পেলাম যে ছাত্রলীগ এবং যুবলীগের মধ্যে চরম হতাশা। একটা জিনিস খেয়াল করেন, গত পরশু কিন্তু শেখ হাসিনা কিন্তু বলেছিল যে রবিবারে পুলিশ মাঠে নামবে না, সেনাবাহিনী মাঠে নামবে না, এই ছাত্রলীগ যুবলীগ দিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু আপনারা দেখেছেন যে রবিবারে সকালবেলা থেকেই সমস্ত জায়গায় জায়গায় কিন্তু এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে ছিল। তারপরে আওয়ামী লীগের লোকেরা অনেক চেষ্টা করে ছাত্রদেরকে, আওয়ামী লীগকে অনেক চাপ দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় চোরাগুপ্তা হামলা গুলি এগুলো করে টোরে, এর কারণে কিন্তু সহিংসতা করে মোটামুটি 100 জনের মতো মারা গেছে। কিন্তু একটা জায়গায়ও ছাত্রলীগ যুবলীগ আন্দোলনকারীদের মুখোমুখি হতে পারেনি, তারাও দূর থেকে গুলি করে পালিয়ে গিয়েছে, ছাদ থেকে গুলি করে পালিয়েছে, বিল্ডিং থেকে গুলি করে পালিয়েছে, গোপনে গুলি করে পালিয়েছে। ফলশ্রুতিতে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে ওদের দলীয় অফিস টফিসগুলো জ্বালিয়ে দিয়েছে, সব জায়গায় তো দেখছেন আপনারা। 7 মিনিটের মধ্যে মাঠ দখল, সেটা মাঠে মারা গেল। মাঠে মারা যাওয়ার পরে হাসিনা চিন্তা করলেন যে তাহলে তো আমার আর কারফিউ ছাড়া উপায় নেই। তখন এই বিশেষ নিরাপত্তা কাউন্সিল ডেকে তিনি এই কারফিউর ব্যবস্থা করলেন, এবং এই সেনাবাহিনীর প্রতি শেখ হাসিনা একটু অসন্তুষ্ট বলেই মনে হয়। এই কারণে তিনি আগামীকালকে, যেহেতু পুলিশ পরিশ্রান্ত, সেনাবাহিনীর কথা শুনতেছে না, তিনি বিজেপি নামাতে পারেন। এখন দেখি আমরা বিজেপি কি করে, এবং সমস্ত সীমান্ত থেকে তিনি বিজেপি ঢাকার দিকে নিয়ে এসেছেন। কিন্তু আমরা আশা করি যে বিজেপিও কিন্তু আগামীকাল গুলি চালাবে না, কারণ এই বিজেপি বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রত্যেকেরই ফ্যামিলি আছে, তারা কিন্তু ফ্যামিলির কাছেও ঘৃণিত। এই কারণেই অনেক ছাত্রলীগ যুবলীগ হতাশ, তারা অনেকেই গ্রামের বাড়ি চলে গিয়েছেন, অনেকেই ফোন বন্ধ করে আত্মগোপনে আছেন, তারা আসলে আর রাস্তায় নামতে রাজি না, তারা আজকের ঘটনায় যা বোঝার বুঝে গিয়েছেন। এবং অনেকেই পালাচ্ছেন, অনেকেই পালিয়ে গিয়েছেন। আমি সকালে একটা ভিডিও করেছি যে কারা কারা পালাচ্ছেন, সেই এক্সিম ব্যাংকের দর্জি নজরুল, তারপরে ফজলের তাপস, তারপরে সালমান রহমানের ছেলে, আরো অনেকেই পালিয়ে গিয়েছেন। এবং আজকে আরেকজন পালিয়ে গেছেন, সেটা হচ্ছে যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এই ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক আকবর। এই ডিজিএফআই কিন্তু একটা চরম নির্যাতনকারী গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু অনেকেই গুম করে আয়না ঘরে নিয়ে প্রচুর নির্যাতন করেছে। তো সেই ডিজিএফআই এর মহাপরিচালক, সাবেক মহাপরিচালক আকবর, সাবেক হলেও তিনি অনেক কর্ম করেছেন, এটা তিনি ভালো করে জানেন। বিশেষ করে এই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার যে ঘটনাগুলো, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা, তাকে ব্ল্যাকমেইল করা, এই সবকিছুই কিন্তু শেখ হাসিনা এই আকবরকে দিয়ে করিয়েছেন। এবং এই কারণেই আকবর চিন্তা করলো যে না, আমরা থাকা যায় না এই দেশে, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন মূল প্রধান সমস্যা হচ্ছে যে বাংলাদেশে অনেক পোলাপাইন আছে যারা আসলে এই রাজনীতি আন্দোলন কিছু বোঝে টোঝে না, কিছু টাকা চায়। ওদেরকে আসলে টাকা দিয়ে, মনে করেন প্রয়োজনে ডেইলি 50,000 করে দেওয়া হবে, 2 দিনে 1 লাখ, 3 দিনে 1.5 লাখ, 4 দিনে 2 লাখ, 6 দিনে 3 লাখ, এমন করে হলেও দেওয়া হবে। এইরকম করে বাংলাদেশের আনাচে কানাচে থেকে পোলাপাইন ধার করে আনতেছে ছাত্রলীগ। তোমাদেরকে ডেইলি 50 করে দেওয়া হবে, তোমরা আসো, অস্ত্র নেও, আমাদের সঙ্গে জয়েন করো। এবং ওদেরকে মিথ্যা কথা বলে আনা হচ্ছে যে তোমাদেরকে পুলিশ ব্যাকআপ দিবে, তোমাদেরকে আর্মি ব্যাকআপ দিবে, এরকম বলে আনা হচ্ছে। এবং বেক্সিমকো, তারপরে বসুন্ধরা, এরা এর পিছনে হাজার হাজার কোটি টাকা ঢালতেছে। দর্শক, ওই আর কি একটা কথা যে আগামীকাল সবাই দলে দলে ঢাকা আসেন, কেউ আপনাদের সামনে দাঁড়াবে না, কারণ সবাই কিন্তু জনস্রোত দেখেছে, মানুষের চোখে মুখে যে মুক্তির আকাঙ্ক্ষা সেটা দেখেছে। এবং একজন মরলে 1000 জন সামনে বুক পেতে দেয়, এইরকম আন্দোলন বাংলাদেশের মানুষ এর আগে কখনোই প্রত্যক্ষ করেনি, এমনকি 71 সালে এরকম তীব্র আন্দোলন ছিল না। সুতরাং এই হাসিনার পতন একদম সময়ের ব্যাপার মাত্র, যেটা অলরেডি ইন্ডিয়া টুডে পত্রিকা অলরেডি বলে দিয়েছে।